আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। অনেকদিন তোমাদের সাথে দেখা নেই। তো তোমাদের এরকম দুর্যোগ মুহূর্তে যেখানে বৈশ্বিক করোনা প্যান্ডেমিক চলছে, বাড়িতে বসে তোমাদের যে ধরনের পড়াশোনার দরকার তোমরা পড়তে পারছো না বা তোমাদের যে ধরনের সহযোগিতার দরকার আমরাও দিতে পারছি না। তারপরেও সরকারি বিএল কলেজের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে কিছু অনলাইন ভিডিও ক্লাস দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আব্দুস সালাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি বিএল কলেজ। আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান বইয়ের সর্বশেষ চ্যাপ্টার একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সবাই আশা করি ক্লাসে মনোযোগ দিবে। একতরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা যেটা তোমাদেরকে শেখানো হয়েছিল তারপরেও আমি বলি, একতরফা দাখিলা পদ্ধতি এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে সাধারণভাবে যেরকম হিসাব বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয় বা স্বাভাবিক নিয়মে যে ধরনের হিসাব বিজ্ঞানের অঙ্ক আমরা করে থাকি সেরকম একতরফা দাখিলা পদ্ধতিতে করা হয় না। সংজ্ঞা আকারে যদি বলতে পারি আমরা, এটি এমন একটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, অবৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা যেখানে বিজ্ঞানসম্মত দোতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক লেনদেন লিপিবদ্ধ করা হয় না। কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির কিছু কিছু সূত্র, কিছু কিছু নিয়ম কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতেও অনুসরণ করা হয়। তা এখানে মজার বিষয় হচ্ছে আমরা এতদিন যা শিখেছি সবই দোতরফা দাখিলা পদ্ধতি। দোতরফা দাখিলা পদ্ধতি কি সেটা যদি আমরা একটু দেখে আসি। দোতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোনো লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তাকে বিশ্লেষণ করে দুইটা পক্ষে ভাগ করা হয়। যেমন নগদে বিক্রয় 500 টাকা, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদে বিক্রয় হওয়ার সাথে সাথে আমরা একটা পক্ষকে ডেবিট করলাম নগদান হিসাব, আর একটা পক্ষকে ক্রেডিট করলাম বিক্রয় হিসাব। কিন্তু ডেবিটের টাকাও 500, ক্রেডিটের টাকাও 500। এটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমি আগের স্লাইডে যাই। আগের স্লাইডে বলা আছে যে এটা এমন একটা পদ্ধতি যেটা অসম্পূর্ণ হবে, অবৈজ্ঞানিক হবে। এখানে দুতরফা দাখিলা পদ্ধতি ফলো করা হয় না বলেই এটা অবৈজ্ঞানিক। এটা সম্পূর্ণ না। এটা কিছু কিছু দোতরফা দাখিলা পদ্ধতির কিছু কিছু নিয়ম ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে এটা অগোছালো। এটা অগোছালো। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন রাখে তার খাতায় টুকে রাখে, খাতার এক সাইডে লিখে, পরিপূর্ণভাবে সে লেখে না। ত্রুটিপূর্ণ, এখানে অনেকটা সমস্যা আছে। এখানে 3 নম্বর দেখো যে জিনিসটা বলা আছে মিশ্র পদ্ধতি বলেছি আমি এখানে। মিশ্র পদ্ধতি বলতে বোঝাই এই পদ্ধতিতে দোতরফা দাখিলা পদ্ধতির কিছু নিয়ম নীতি অনুসরণ করা হয়, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজের মন গড়া কিছু সূত্র, মন গড়া কিছু তথ্য এখানে সে লিখে থাকে তার নিজের মনের মতো করে। এজন্য আমরা যদি সংজ্ঞাগত বৈশিষ্ট্য বের করতে চাই, একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি অসম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি, এটা অগোছালো ও ত্রুটিপূর্ণ হিসাব পদ্ধতি। 3 নম্বর হচ্ছে এটা মিশ্র পদ্ধতি। এখন তুমি আমার কাছে জিজ্ঞাসা করতে পারো যে স্যার, একতরফা দাখিলা পদ্ধতি কারা মেনে চলে? সাধারণভাবে যে প্রতিষ্ঠানগুলো ছোট, কম মূলধন, যাদের অ্যাকাউন্টেন্ট রাখার মতো সামর্থ্য নাই বা অ্যাকাউন্টেন্ট রাখার মতো সামর্থ্য থাকলেও প্রয়োজন নাই, তারা একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তাদের হিসাব লিপিবদ্ধ করে। যেমন কম মূলধন নিয়ে গড়া ছোট ছোট প্রতিষ্ঠান যেখানে লেনদেনের পরিমাণ কম, যেমন মুদি দোকান, স্টেশনারি দোকান, পান, বিড়ি, সিগারেটের দোকান, ছোটখাটো হোটেল, এগুলোতে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে। মনে করে একজন পানের দোকানদার দিনে 500টি পান বিক্রয় করে। প্রতিটি পান বিক্রয় করার পরপর যদি সে জাবেদা দিতে চায় তাহলে তার পান বিক্রি করার সময় আর পাবে না। এজন্য ছোট ছোট প্রতিষ্ঠানে যেখানে দুতরফা দাখিলা পদ্ধতির আসলে অতটা প্রয়োজন নাই,
সেই সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। একটু আগেই বললাম দোতরফা দাখিলা পদ্ধতি কি। এখানে আমি আরেকটু বর্ণনা করে বলছি। দোতরফা দাখিলা পদ্ধতি একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে প্রথমে হয় কি, লেনদেন সংগঠিত হয়। লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে জাবেদা করা হয়। জাবেদা ডেবিট ক্রেডিট করে তৈরি করা হয় রেওয়ামিল। রেওয়ামিল তৈরি করার পরে দেখো খতিয়ান গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পরে করা হয়। একটু এখানে সমস্যা আছে আমার স্লাইডে, দেখো খতিয়ানটা পরে আগে হবে, তারপরে রেওয়ামিল, দেন চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব তৈরি করা হয় দুইটা হিসাব দ্বারা। এক হচ্ছে লাভ লোকসান হিসাব, ২ নম্বর হচ্ছে উদ্বৃত্তপত্র। লাভ লোকসান হিসাব হচ্ছে কোনো ব্যবসায় কত টাকা আয় হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা হাতে আসে, এটাই হচ্ছে আয়, লাভ বা ক্ষতি। আরেকটা অঙ্ক হচ্ছে উদ্বৃত্তপত্র, যেটা একটা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের কত টাকা সম্পত্তি, কত টাকা দায়, কত টাকা মূলধন আছে সেটা জানা যায়। এটা হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতি। এটা নিয়মতান্ত্রিক পদ্ধতি। তোমরা যেমন একটু আগে আলোচনা করলাম একতরফা দাখিলা পদ্ধতি ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, ঠিক দোতরফা দাখিলা পদ্ধতিতে কোম্পানি, বড় ব্যবসায় প্রতিষ্ঠানে দোতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। তোমরা ছবিটা দেখছো, এগুলো যদি কোম্পানি হয় এখানে দোতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। আসো এখন আমরা দেখতে পাচ্ছি একজন মুদি দোকান, তার সাথে পানের ব্যবসাও আছে তার। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব লিপিবদ্ধ করে। একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব লিপিবদ্ধ করার জন্য যে যে জিনিস দরকার হয়, যেমন দোতরফা দাখিলা পদ্ধতিতে দরকার ছিল কি, লেনদেন, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব। ঠিক একতরফা দাখিলা পদ্ধতিতে লাগবে হচ্ছে একটা নগদান বই। এই ব্যক্তিটি যখন কোনো পণ্য ক্রয় করবে বা কোনো নগদ টাকা তার চলে যাবে, আবার নগদ টাকা আসবে, যে বইতে লিপিবদ্ধ করবে সেটার নাম হচ্ছে কি নগদান বই। নগদান বইয়ে দৈনিক ভিত্তিতে সকল প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়। ২ নম্বর হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। এখানে আমি ব্যক্তিবাচক হিসাব বলতে বুঝিয়েছি এই ব্যক্তি বিভিন্ন রকম লেনদেন সংগঠিত করে, যেমন সে আসবাবপত্র ক্রয় করলো, সে ব্যাংক থেকে ঋণ নিল, সে জনাব করিমের কাছে ৫০০ টাকার মালামাল বিক্রি করলো বাকিতে। এই যে বিভিন্ন মানুষের কাছে যে বা বিভিন্ন সময়ে যে সে লেনদেনগুলো সংগঠিত করে, সে পরিপূর্ণভাবে ডেবিট ক্রেডিট অনুসরণ না করে হলেও সে কিন্তু লিখে থাকবে জনাব করিমের কাছে ৫০০ টাকা পাই। সে কিন্তু লিখবে আসবাবপত্র বাবদ আমি কিনেছি ১০,০০০ টাকা। সে কিন্তু লিখবে যে জনতা ব্যাংকের কাছ থেকে আমি ১০,০০০ টাকা ঋণ নিয়েছি। এই যে বিভিন্ন পক্ষ, যেমন ঋণ হিসাব, জনাব করিম হিসাব বা আসবাবপত্র, এই হিসাবগুলোকে আমি বলার চেষ্টা করেছি ব্যক্তিবাচক হিসাব। তাহলে দুইটা হলো, একটা হচ্ছে একটা বই রাখবে সে, যে বইতে সকল প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ করবে। আর কিছু বই থাকবে যে বইতে সে কিছু ব্যক্তিবাচক হিসাব লিখবে, যেমন আসবাবপত্র, ঋণ, মূলধন। মূলধন না বললেও আমরা আমরা বলতে পারি শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাবগুলো সে লিপিবদ্ধ করবে, যেমন দেনাদার, ঋণ, এগুলা। শেষে দেখো কিছু নোটস বা অন্যান্য তথ্যাবলী। একজন ছোট ব্যবসায়ী তার সারাদিন বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ তথ্যাবলী সংগঠিত হয়। যেমন তার একটা তথ্য আছে যে সে ব্যাংক থেকে ১০,০০০ টাকা ঋণ নিয়েছিল ১লা জুলাই ২০১৯ সাল। এই কথাটা তার কোনো বইতে সে লিখে রাখছে, একটা নোট আকারে লিখে রাখছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা যেমন অনেক নোট লিখে রাখি, অনেক গুরুত্বপূর্ণ তথ্য টুকে রাখি ডায়েরিতে, ঠিক তদ্রূপ যেমন সে লিখে রাখতে পারে যে বছরের মাঝামাঝি সময়ে সে তার স্ত্রীর গহনা বিক্রি করে ৫,০০০ টাকা এই প্রতিষ্ঠানে আনছিল। তাহলে এই যে তথ্যটা ২০১৯ সালের মাঝামাঝি সময়ে ৫,০০০ টাকা আনছে, সেটা তার বইয়ের কোথাও যদি টুকে রাখে, এই তথ্যগুলোকেও আমরা নোটস বলবো বা অন্যান্য তথ্যাবলী বলবো। দিন শেষে এই তথ্য থেকেই আমরা আমাদের হিসাব সম্পন্ন করব। তাহলে মূল কথায় ফিরে আসি, একতরফা দাখিলা পদ্ধতিতে ৩টা সেগমেন্টের ইনফরমেশন থাকে।
প্রথম থাকে নগদান বই, দ্বিতীয় থাকে ব্যক্তিবাচক কিছু হিসাব থাকে, এতটুকু জানো। 3 নম্বরে থাকে হচ্ছে কিছু তথ্যাবলী, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, যা দিয়ে আমরা, যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্টও বলতে পারি। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতির পুরোপুরি নিয়ম একতরফা দাখিলা পদ্ধতিতে অনুসরণ করা হয় না, এই জন্যই তো এটা একতরফা দাখিলা পদ্ধতি। তাহলে কি কি জিনিস থাকে? নগদান বই, কিছু ব্যক্তিবাচক হিসাব, নোটস বা অন্যান্য তথ্যাবলী। একতরফা ও দুতরফা দাখিলা পদ্ধতি যে নামেই ডাকি না কেন, যাই বলি না কেন, দুইটা পদ্ধতিরই মূল উদ্দেশ্য হচ্ছে দিন শেষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয়। লাভ ক্ষতি নির্ণয় মানে হচ্ছে একটা বিবরণী তৈরি করা, যেখান থেকে আমার জানার চেষ্টা করা যে আমার এই প্রতিষ্ঠানে কত টাকা আয় হয়েছে, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা অবশিষ্ট আছে। যদি অবশিষ্ট থাকে সেটা হচ্ছে লাভ, আর যদি অবশিষ্ট না থাকে, আরো মাইনাস ফিগার থাকে, সেটা হচ্ছে ক্ষতি। আরেকটা স্টেটমেন্ট করা, যে স্টেটমেন্টে জানা যে এই প্রতিষ্ঠানের বছর শেষে কত টাকা সম্পত্তি আছে, কত টাকার দায় আছে এবং কত টাকা মূলধন আছে। একতরফা বা দুতরফা দাখিলা যে পদ্ধতি বলি না কেন, তাদের মূল উদ্দেশ্য প্রথমে লাভ ক্ষতি, পরবর্তীতে আর্থিক অবস্থার পরিমাণ জানা। আর্থিক অবস্থা বলতে এখানে আমি বুঝাইছি সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব। আসো, একতরফা দাখিলা পদ্ধতিতে আমার যে অঙ্কগুলো করতে হবে সেই অঙ্কগুলো আমি এখানে বলে, মানে নামগুলো দেওয়ার চেষ্টা করছি। একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রথমে যে অঙ্কটা করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। 2 নম্বর যে অঙ্কটা করতে হবে সেটা লাভ লোকসান বিবরণী। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে বৈষয়িক বিবরণী। প্রথমে যে অঙ্কটা করতে হবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রথম দিনের কত টাকা মূলধন ছিল এবং শেষ দিনে কত টাকা মূলধন আছে। দ্বিতীয়ত হচ্ছে এই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় শেষে কত টাকার লাভ বা লোকসান হয়েছে। তৃতীয়ত হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে এই প্রতিষ্ঠানের কত টাকা সম্পত্তি, কত টাকার দায় বা কত টাকার মূলধন আছে। চলো দেখি আমরা প্রারম্ভিক মূলধন বলতে কি বুঝি। প্রারম্ভিক মূলধন বলতে বুঝি কোনো প্রতিষ্ঠানের হিসাবকালের প্রথম দিনের সকল সম্পত্তি থেকে প্রথম দিনের সকল দায় বাদ দিলে যে টাকা থাকে সেটাই প্রারম্ভিক মূলধন। মনে করো 2019 সালের 1 জানুয়ারি কোনো প্রতিষ্ঠানের সকল সম্পত্তি থেকে, এই যে ডান সাইডে সকল সম্পত্তি যোগ করলাম, সকল সম্পত্তি থেকে সকল দায়, দায়গুলো কি কি আসে? সম্পত্তি তোমরা তো জানো, হাতে নগদ, ব্যাংক জমা, মজুত পণ্য, প্রাপ্য বিল, দেনাদার, আসবাবপত্র, বিনিয়োগ, দালান করা, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে আমার সম্পত্তি। আমার কিছু দায় থাকতে পারে, যেমন পাওনাদার, প্রদেয় বিল, ঋণ, এই দায়গুলো যোগ করলাম। এই যোগফল থেকে এই 3টা যোগ বাদ দিয়ে যে টাকা থাকে সেটাই হচ্ছে সমাপনী মূলধন, সরি প্রারম্ভিক মূলধন। তাহলে আমি আবারও বলি, প্রারম্ভিক মূলধন বলতে বুঝি কোনো প্রতিষ্ঠানের হিসাবকালের বা কোনো বছরের প্রথম দিনে সকল সম্পত্তি, যেগুলো সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো থেকে যে দায়গুলো আছে সেগুলো বাদ দেওয়ার ফলে, এখানে দেখো হাইলাইট করা আছে, যে পার্থক্য থাকে সেটাই প্রারম্ভিক মূলধন। এটা প্রথম দিনের। ঠিক তদ্রূপ দেখো একই স্লাইড, কিন্তু প্রারম্ভিকের জায়গায় এখানে দিয়েছি কি সমাপনী। কোনো প্রতিষ্ঠানের সমাপ্ত দিনের, শেষ দিনের, বছরের শেষ দিনের, হিসাবকালের শেষ দিনের 31শে ডিসেম্বর তারিখে সকল প্রকার সম্পত্তি থেকে সকল প্রকার দায় বাদ দিলে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে সমাপনী মূলধন। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা প্রারম্ভিক মূলধনের ছক আর একটা সমাপনী মূলধনের ছক। প্রারম্ভিক মূলধন প্রথম দিনের সম্পত্তি থেকে প্রথম দিনের দায় বাদ, সমাপনী মূলধন প্রথম দিনের শেষ দিনের সম্পত্তি থেকে শেষ দিনের দায়। চলো আমরা একটা অঙ্ক করি। জনাব ইমরুল একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। ইমরুল সাহেব একজন ব্যবসায়ী, সে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন না। সাল হচ্ছে 2012 সাল, তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর, তার ব্যবসায়ের অবস্থা ছিল নিম্নরূপ। 31শে ডিসেম্বর নগদ টাকা ছিল 1500 টাকা, ব্যাংকে জমা 37,500 টাকা, বিবিধ দেনাদার 45,000, মজুত পণ্য 27,000, আসবাবপত্র 12,000,
বিবিধ পাওনাদার 33,500 টাকা। খেয়াল করো, এগুলো তার ব্যবসায় ছিল 31 তারিখে 2012 সালের। 2012 সালের 1 জানুয়ারি তারিখে ইমরুলের মূলধন ছিল 1 লক্ষ টাকা। মজার বিষয়, আমরা জানি দুইটা মূলধন হয়, একটা হচ্ছে প্রথম দিনের আর একটা হচ্ছে শেষ দিনের। তা 1 তারিখের মূলধন দেয়া আছে এখানে, যেটার নাম আমরা জানি কি প্রারম্ভিক মূলধন। সো আমাকে এটার ক্যালকুলেশন করার দরকার নাই বা প্রয়োজন নাই। বছরে মিস্টার ইমরুল ব্যবসা হতে নিজ প্রয়োজনে 24,000 টাকা উত্তোলন করেছেন। এই বছরে বা 2012 সালে নিজ প্রয়োজনে ইমরুল সাহেব 24,000 টাকা উত্তোলন করেছেন। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। আমরা জানি, একটু আগে শিখলাম প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয়। আমাদের অঙ্কে আগে ফোকাস করতে হবে আমাকে কি করতে হবে। আমাকে এখানে বলেছে সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, প্রারম্ভিক কিন্তু বলে নাই, প্রারম্ভিক অলরেডি দেয়া আছে। তাহলে সমাপনী মূলধন মানে আমাকে কয় তারিখে ফোকাস করতে হবে? শেষ দিনে 31শে ডিসেম্বর। তাহলে সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, সমাপ্ত দিনের মানে 31শে ডিসেম্বর তারিখের সম্পদ কি কি আছে, দায় কি কি আছে। তো সম্পদগুলো আমরা দেখি। সম্পদ আছে কি? নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, মজুত পণ্য, আসবাবপত্র, এটা অঙ্কের থেকে নিবা। আর এই যে একটা মাত্র দায় আছে, কত টাকা? 33,500 টাকা দিয়ে দিছি। 1,23,000 টাকা থেকে 33,500 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকে 89,500 টাকা, এটাই হচ্ছে আমার সমাপনী মূলধন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে সমাপ্ত দিনের বা 31শে ডিসেম্বর সকল প্রকার সম্পত্তি থেকে সকল প্রকার দায় বাদ দিয়ে যে টাকাটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে সমাপনী মূলধন। এখানে আমরা সমাপনী মূলধন পেলাম 89,500 টাকা। 2 নম্বর যে অঙ্কটা করতে হবে, প্রথম অঙ্ক করতে হবে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়। দ্বিতীয় যে অঙ্কটা করতে হবে সেটার নাম লাভ ক্ষতি বিবরণী। একটা প্রতিষ্ঠানে কত টাকা বছর শেষে লাভ বা ক্ষতি হয়েছে। তোমরা সবাই এই সফটওয়্যার দিকে একটু চিন্তা করো। একতরফা দাখিলা পদ্ধতিতে কিন্তু কোনো আয় বা খরচ সরাসরি দেয়া থাকে না। কিন্তু একটা ছোট যদি তোমাদের উদাহরণ দেই, তুমি 100 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছো। কত টাকা? 100 টাকা। সারা বছর ব্যবসা করার ফলে 31শে ডিসেম্বর তোমার পকেটে দেখলা 300 টাকা আছে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি সাধারণভাবে যে এই বছরে তোমার কত টাকা লাভ হইছে? তুমি বলবা, স্যার আমার 200 টাকা লাভ হইছে। কেন? আমি যদি জিজ্ঞাসা করি, স্যার আমি 100 টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম, এখন আমার সেই 100 টাকা থেকে 300 টাকা হইছে। তাহলে আমার 100 টাকা বাদ দিলাম, তাহলে আমার লাভ হইছে 200 টাকা। লাভ ক্ষতির বিবরণ ঠিক একই রকম। বছরের শেষে কত টাকা তোমার আসে এইটা আগে বের করতে হবে। বের করার ফলে কত টাকা আসলে তুমি নিয়ে এসেছিলে বা কত টাকা খরচ হয়েছিল, সবগুলো বাদ দিলে যে টাকা থাকবে সেইটাই লাভ। এই সবটা যদি তোমরা না বুঝো, অনেক সময় প্রথমে একটু অনুধাবন করার চেষ্টা করবা, না হলে মুখস্থ করবা। প্রথমে হচ্ছে সমাপনী মূলধন, বছরের শেষ দিনের মূলধন এখানে দিতে হবে ডান সাইডে। উত্তোলন দিতে হবে। উত্তোলন আমরা জানি দুই প্রকারের, মালিক তার নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করতে পারে, নগদেও করতে পারে, পণ্যও নিতে পারে। তাহলে প্রথমে দিতে হবে ডান সাইডে সমাপনী মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ। আর এখানে আমি লিখতে ভুলে গেছি, আরেকটা জিনিস লিখবা, যদি কোনো খরচ তুমি অগ্রিম দিয়ে থাকো। অগ্রিম খরচ মানে হচ্ছে কি চলতি সম্পত্তি। তাহলে ডান সাইডে দিব কি সমাপনী মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ এবং চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি বলতে এখানে আবার আমি বোঝাতে চাচ্ছি যে খরচ অগ্রিম দেওয়া হয়েছে। বাম সাইডে লিখবো প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন মানে 1 তারিখের মূলধন, অবশ্যই 1 তারিখের মূলধন। অতিরিক্ত মূলধন বছরের মাঝামাঝি যদি তুমি কোনো বাড়ির থেকে বা নিজের থেকে কোনো টাকা নিয়ে আসো, সেটা অতিরিক্ত মূলধন। তারপরে দিতে হবে প্রারম্ভিক মূলধনের সুদ। বকেয়া খরচাবলী, বকেয়া খরচাবলী মানে যে খরচ তোমার বাকি আছে। কুরিন মানে দেনাদারের সেই অংশ যে আর টাকা দেওয়ার সামর্থ্য রাখে না বা টাকা দিবে না, বা আমার যে দেনাদারের কাছ থেকে আর টাকা পাবো না, সেটা কুরিন। এর আরেকটা নাম অনাদায়ী পাওনা, ব্যাড ডেটস। তারপর হচ্ছে কুরিন সঞ্চিতি।
সঞ্চিতি শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা। সঞ্চিতি সবসময় ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যতে তোমার কিছু দেনাদার টাকা দিবে না। মনে করো এখন 2020 সাল, 2021 সালে কিছু দেনাদার তোমার টাকা দিবে না। দেনাদার তোমাকে টাকা দিবে না, তাহলে সেটা তো অবশ্যই ক্ষতি। সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য 2020 সালে যদি কোনো টাকা তুমি রেখে দাও, সেটার নাম কুরিন। তাহলে কুরিন কি? কুরিন হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, মানে যার কাছ থেকে তুমি আর টাকা পাবা না, যে দেনাদারের কাছ থেকে আর টাকা পাবা না। কুরিন সঞ্চিতি কি? ভবিষ্যতে তুমি কিছু টাকা পাবা না, সেই টাকার জন্য তুমি যদি এখন কোনো টাকা রেখে দাও, সেটাই কুরিন সঞ্চিতি। বাট্টা সঞ্চিতি একই রকম। বাট্টা জানো, বাট্টা দুই প্রকার, নগদ এবং কারবারি। কারবারি বাট্টা যেহেতু হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। নগদ বাট্টা মানে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য দেনাদারকে যে ছাড় দেওয়া হয় বা যে মাফ করা হয়, সেটাই বাট্টা। তাহলে ভবিষ্যতে দেনাদারকে কিছু মাফ করতে হবে, কিছু ছাড় দিতে হবে, যে কিছু বাট্টা দিতে হবে, সেই জন্য এই বছরে কিছু টাকা রেখে দাও, এটা হচ্ছে বাট্টা সঞ্চয়। সম্পত্তির অবচয়, এটা তোমরা সবাই জানো। তাহলে আমি যদি লাভ ক্ষতির বিবরণী সম্পর্কে তোমাদেরকে বলতে বলি, এমন একটা বিবরণী যার ডান সাইডে থাকবে হচ্ছে বছরের শেষের মূলধন, উত্তোলন। উত্তোলন আবার দুই প্রকার, পণ্য এবং নগদ, এবং উত্তোলনের সুদ। আবার এখানে একটা থাকতে পারে অগ্রিম খরচা বলি, যে খরচ আমি অগ্রিম দিয়ে ফেলেছি। বাম পাশে হচ্ছে থাকবে বছর কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম, আবার কত টাকা নিয়ে এসেছিলাম অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, বকেয়া খরচা বলি, কুরিন, কুরিন সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, সম্পত্তির অবচয়। এটা হচ্ছে আমার লাভ ক্ষতির বিবরণী। 3 নম্বর হচ্ছে কি? বৈষয়িক বিবরণী, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। একতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে তৈরি করা হয় প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, পরবর্তীতে তৈরি করা হয় লাভ ক্ষতির বিবরণী, 3 নম্বরে তৈরি করা হয় বিষয় বিবরণী। বিষয় বিবরণী হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যেটা উদ্বৃত্ত পত্র করে থাকি, আর্থিক অবস্থার বিবরণী করে থাকি, ঠিক একই রকম। বিষয় বিবরণী বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আলোচনা করে একটা বছর শেষে, একটা হিসাবকাল শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে ওই প্রতিষ্ঠানের কত টাকা সম্পত্তি আছে, কত টাকার সম্পত্তি আছে, কত টাকার দায় আছে এবং কত টাকার মূলধন আছে। এখানে তোমরা সবাই জানো কি কি আছে, এখানে নতুন কোনো আইটেম তোমাদের জানানোর মতো নাই, পারবে আশা করি। আমরা একটা অঙ্ক করি, চলো। পূর্ণাঙ্গ একটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে আমরা কি করব। আমি আবারও বলি, একতরফা দাখিলা পদ্ধতিতে 3টা অঙ্ক করতে হয়। কয়টা অঙ্ক? 3টা। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী। আমরা একটা প্রশ্ন দিই। জনাব মাইন একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন, তার হিসাব বইয়ের খতিয়ানের উদ্বৃত্ত সমূহ নিম্নরূপ। জনাব মাহিনের কিছু অঙ্ক দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া আছে। তথ্যটা দুই রকমের, এক হচ্ছে 1 তারিখের, আর একটা আছে 31 তারিখের। 2012 সালের 1 জানুয়ারি যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে প্রথম লাইনে, নগদ তহবিল ছিল 550 টাকা 1 তারিখে, বছরের শেষ দিনে আছে 1450 টাকা, ব্যাংকে জমা ছিল 1200 টাকা, কিন্তু বছর শেষে কোনো টাকা তো নাই, বরং যে টাকা ছিল তুলতে তুলতে ব্যাংকের কাছ থেকে 2000 টাকার অতিরিক্ত তুলে ফেলছে। এই জন্য দেখো এখানে লেখা আছে ক্রেডিট, মানে ব্যাংকে টাকা ছিল 1200 টাকা, এখন 2000 টাকার অতিরিক্ত তুলে ফেলছে, এটা দায়, এই জন্য ক্রেডিট লিখে দিছে। বিবিধ দেনাদার 45,000 টাকা প্রথম দিনে, 48,000 টাকা শেষের দিনে। মজুদ পণ্য ছিল 22,000 টাকা, এখন আছে 38,000। আসবাবপত্র ছিল 20,000, এখন আছে 20,000। বিবিধ পাওনাদার 10,000 ছিল, এখন আছে 15,000। তিনি সারা বছর ধরে প্রতি মাসে 200 টাকা নগদ, মনে রাখতে হবে তিনি সারা বছর মানে 12 মাস, প্রতি মাসে যদি 200 করে, এক বছরে 200 গুণ 12, 2400 টাকা নগদে উত্তোলন করছে, 1,000 টাকা পণ্য উত্তোলন করছে। আমি যে জিজ্ঞাসা করি তোমাকে, জনাব মাহিন এই বছরে কত টাকা ব্যবসা থেকে উত্তোলন করছে, তুমি বলবা স্যার 200 টাকা গুণ 12 সমান সমান 2400 টাকা এবং 1,000 টাকা পণ্য, টোটাল 3400 টাকা সে ব্যবসা থেকে উত্তোলন করছে। গুড। তার স্ত্রী গহনা 60,000 টাকা বিক্রি করে, তার স্ত্রীর গহনা কত? 60,000 বিক্রয় করছে, করে 2/3 নিয়ে কারবার একটি ডেলিভারি ভ্যান ক্রয় করে। 60,000 টাকা 3 ভাগ করো, 20,000 করে হয়। তার 2 ভাগ নিয়ে নাও, 20 আর 20, 40,000 টাকা নিয়ে নিছি।
নিয়ে একটা ডেলিভারি ভ্যান ক্রয় করছি। তাহলে আমার প্রতিষ্ঠানে কি আসলো আমি যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে, তুমি বলবা স্যার স্ত্রীর গহনা বিক্রি করে 40,000 টাকা দিয়ে সে একটা ডেলিভারি ভ্যান ক্রয় করছে। তাহলে ভ্যান আসছে একটা প্রতিষ্ঠানে চলতে চলতে। কত টাকা দাম? 40,000 টাকা। এবং অতিরিক্ত মূলধনও কিন্তু আসছে। কারণ এই 40,000 টাকা আমার ব্যবসায় ছিল না। তাহলে দুইটা জিনিস হলো এখানে। এক হচ্ছে মূলধন বাবদ আসলো 40,000 টাকা। কারণ ওই মূলধন কিন্তু এমনি এমনি আসে নাই, নগদে আসে নাই, এসছে কিভাবে? গাড়ি হয়ে। তাহলে আমার ব্যবসায় বাড়ছে কি? একটা ডেলিভারি ভ্যান। অন্যান্য তথ্যাবলীর দিকে দেখো, ব্যবসায়িক খরচাবলী 2,000 টাকা বকেয়া রয়েছে। মানুষ আমার কাছে পাবে কত টাকা? 2,000 টাকা। ভাড়া 3,000 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে। 3,000 টাকা অগ্রিম মানে সামনে ভাড়া দেওয়ার কথা, কিন্তু তুমি এখনই দিয়ে ফেলছো। তাহলে সামনে কি আর তোমার দেওয়া লাগবে? লাগবে না। তাহলে তোমার খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলেই সেটা অগ্রিম খরচ সম্পত্তি। ওকে। বিবিধ দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়। তুমি দেনাদার কিছু টাকা পাইতা, তার থেকে 2,000 টাকা তারা দিতে পারবে না, সামর্থ্য নেই, বা মেরে দিছে বা মারা গেছে, তুমি তার কাছ থেকে আর আদায় করতে পারবা না। এটার নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা কুরিন। যে ঋণের যে টাকা তুমি আদায় করতে পারবা না। আদায়যোগ্য নয় অবশিষ্ট দেনাদারের উপরে 10% অনাদায়ী দেনা সঞ্চিতি তৈরি করতে হবে। এটা তোমরা পারো। আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরতে হবে। অঙ্ক করতে হবে তিনটা। প্রারম্ভিক এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, লাভ লোকসান বিবরণী তৈরি করতে হবে এবং বৈষয়িক বিবরণী তৈরি করতে হবে। আসো দেখি প্রথম ক সমাধানে আমরা যাই। প্রারম্ভিক ও সমাপনী মূলধন। প্রারম্ভিক ও সমাপনী মূলধন আমি এখানে একসাথে করার চেষ্টা করছি। দেখো, এই পাশে সম্পদ, এই পাশে দায়, এইটা প্রারম্ভিক, এটা সমাপনী, এটা প্রারম্ভিক, এটা সমাপনী। 1 তারিখের সম্পত্তিগুলো সব সম্পত্তি সাইডে দিয়ে দিছি। সম্পত্তি কি কি ছিল? নগদ তহবিল 550, ব্যাংকে জমা 1200, বিবিধ দেনাদার, মজুত পণ্য, আসবাবপত্র। ডেলিভারি ভ্যান ছিল না, দেইনি। 1 তারিখে দায় ছিল কি? দেখো, 1 তারিখে দায় ছিল হচ্ছে 1 তারিখ, এই হচ্ছে প্রথম দিন। দায় ছিল শুধুমাত্র কত টাকা? 10,000 টাকা। দেখো দিয়েছি। টোটাল সম্পত্তি ছিল 1 তারিখে 88,750 টাকা। টোটাল দায় ছিল 10,000 টাকা। 10,000 টাকা 88,750 টাকা বাদ দিয়ে থাকে হচ্ছে 78,750। মানে হচ্ছে 1 তারিখের সকল সম্পত্তি থেকে সকল দায় বাদ দিলে যে টাকা থাকে সেটাই হচ্ছে মূলধন। এখন আসো শেষ দিনে 31শে ডিসেম্বর, এই হচ্ছে সমাপনী, এই সমাপনী। সকল সম্পত্তিগুলো লিখলাম। 1,450 টাকা ব্যাংকে জমা ছিল না। ব্যাংকে জমা আছে? এখানে 2,000 টাকা ক্রেডিট কিন্তু নাই, তাই দেই নাই। বিবিধ দেনাদার দিয়েছি, মজুত পণ্য দিয়েছি, আসবাবপত্র যা ছিল দিয়েছি। দেখো নতুন একটা আইটেম আসছে, ডেলিভারি ভ্যান। 1 তারিখে কিন্তু ডেলিভারি ভ্যান ছিল না। ছিল? ছিল না। তার বইয়ের গহনা বিক্রি করে 40,000 টাকা নিয়ে এসছে। এখন আসো দায় সাইডে। সমাপনী দিনে দায় ছিল কত? পাওনাদার 15,000 টাকা। আর একটা আছে ব্যাংকে ক্রেডিট। খেয়াল করো সবাই, ব্যাংকে ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকে তো টাকা নাই, আরো তুমি অতিরিক্ত তুলে ফেলছো। কত টাকা? 2,000 টাকা। তাহলে সম্পত্তি হচ্ছে টোটাল 1,47,450। আর সমাপ্তি দিনে দায় ছিল 17,000 টাকা। বাদ দেওয়ার পরে থাকে 1,30,450। মানে হচ্ছে জনাব মাহিনের প্রথম দিনের মূলধন ছিল 78,500 টাকা, 78,750 টাকা, এবং শেষ দিনের মানে 1 তারিখে ছিল 78,750, এবং 31শে ডিসেম্বর ছিল 1,30,450। 2 নম্বর যে অঙ্কটা করতে হয় সেটা লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী আমি একটু আগেই তোমাদেরকে মুখস্থ মতো করিয়েছিলাম। সেখানে হচ্ছে প্রথমে তোমাকে বের করতে হবে সমাপনী মূলধন। আমরা ওখান থেকে বের করলাম, এখানে দিয়ে দিছি। দেখো 1,30,000। তারপরে বলেছিলাম উত্তোলন। উত্তোলন দুই রকম হয়, এই যে 2,400 টাকা আর 1,000 টাকা বলেছিলাম ওখানে। এই যে উত্তোলন বলা আছে এখানে। বছরে প্রতি মাসে 200 এবং 1,000 টাকা পণ্য। দেখো দিয়ে দিছি 3,400 টাকা। অগ্রিম ভাড়া, এখানে উত্তোলনের সুদের কথা বলে নেই, দেই নাই। অগ্রিম ভাড়া দেখো কত দিয়েছি? 3,000 টাকা। যে খরচ আমি অগ্রিম করি সেটা আমাকে এখানে দিতে হবে, চলতি সম্পত্তি যেটা। বাম পাশে দিতে হবে প্রথম দিনের মূলধন। মনে রাখবা ডান সাইডে দিবা শেষ দিনের মূলধন, আর বাম সাইডে দিবা প্রথম দিনের মূলধন।
অতিরিক্ত মূলধন মানে তুমি যে স্ত্রীর গহনা বিক্রি করে আনা টাকা, এই যে 40,000। বকেয়া খরচে বলি, মানুষ আমার কাছে টাকা পাবে কত টাকা? 2,000 টাকা। অনাদায়ী পাওনা কত হয়েছে? 2,000 টাকা। নতুন সঞ্চিতি দেখো 4600 টাকা। কিভাবে? দেনাদার ছিল 48,000 টাকা, 2,000 টাকা আমাকে আর দিবে না, আদায় হবে না। তাহলে 48 তে 2,000 বাদ দিলে থাকে কত? 46,000। তার উপরে কত পার্সেন্ট সঞ্চিতি? 10%। 46,000-এর 10% হয় দেখো 4600 টাকা। টোটাল 2,000 এবং 4,600 টাকা, এটা এখানে দিয়ে দিছে। তুমি যোগ না করলেও আলাদা দিলেও হবে। আসবাবপত্রের অবস্থায়, আসবাবপত্র দেখো 10%। আসবাবপত্রের কত পার্সেন্ট অবস্থায় ধরতে বলছে? 10%। আসবাবপত্র ছিল কত? 20,000 টাকা। 10% হলে কত হয়? 2,000 টাকা। আমি আবারও বলি, লাভ লোকসান বিবরণী তৈরি করার সময় তোমাকে ডান সাইডে দিতে হবে সমাপনী মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ এবং অগ্রিম কোনো খরচ থাকলে। আমরা কিন্তু এখানে দিয়েছি সমাপনী মূলধন 1,30,450, উত্তোলন দিয়েছি 2,400 আর 1,000 এখানে দেয়া আছে দেখো, এই তো 3,400। অগ্রিম ভাড়া কত? এখানে বলা আছে 3,000 দিয়ে দিছি। বাম সাইডে আছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন আসলো কোথা থেকে? এই যে 78,500 টাকা। 78,750 টাকা। অতিরিক্ত মূলধন আসছে দেখো এখানে 40,000 টাকা। 40,000 টাকা দিয়ে দিছি। 60,000-এর 2/3। বকেয়া খরচা বলি, এখানে 2,000 টাকা ছিল, দিয়ে দিছি। অনাদায়ী দেনা, এই যে 2,000 টাকা, মানে যে টাকা আমি পাবো না। নতুন সঞ্চিতি 4600 টাকা। 48 থেকে 2 বাদ দিয়ে 46, তার 10%। দেখো এখানে 4600 টাকা। আসবাবপত্রের অবস্থায় দেখো 20,000-এর 10%, 2,000 টাকা। নেট লাভ হয়েছে, মানে এইগুলো যোগ করার ফলে এই তার থেকে এইগুলো বাদ দিলে যে টাকা থাকে সেটাই হচ্ছে নেট লাভ, 7,500 টাকা। আমি আবারও বলি, লাভ লোকসান বিবরণী হচ্ছে বছরের শেষের দিনে সমাপনী মূলধন থেকে প্রথম দিনের মূলধনগুলো বাদ দেওয়া, বা যে সবগুলো আমরা দিছি একটু যদি মনে রাখো তাহলে পারবা তোমরা। সর্বশেষ যে অংশটা, সেটা হচ্ছে বৈষয়িক বিবরণী। বৈষয়িক বিবরণী হচ্ছে দোতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী যে অঙ্কটা আমরা করি, উদ্বৃত্ত পত্র, তারই আরেক নাম হচ্ছে বৈষয়িক বিবরণী, যেটা একতরফা দাখিলা পদ্ধতিতে করা থাকে। জনাব মাহিনের সর্বশেষ দিনের 31/12/2012 সালের শেষ দিনে কত টাকার সম্পত্তি আছে, কত টাকার দায় আছে এবং কত টাকার মূলধন আছে, এইটা জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় সেটার নামই হচ্ছে বৈষয়িক বিবরণী। অনেকে বলে বিষয় বিবরণী, অন্য নামে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমরা কিভাবে করব অঙ্কটা? আমরা দেখব, অঙ্কে চলে যাব, গিয়ে দেখব কয় তারিখে অঙ্ক করছি? 31শে ডিসেম্বর। আমরা এই ইনফরমেশন গুলো দেখার চেষ্টা করব। দেখো, সম্পত্তি সাইটে নগদ তহবিল লিখব। ব্যাংকে জমা 2,000 টাকা, আসলে ছিল না, ক্রেডিট এটা, এই জন্য আমরা দেই নাই 2,000 টাকা। দেনাদার কত ছিল? দেনাদার সর্বশেষ ছিল 48,000। 48,000 অনাদায়ী পাওনা, তার ভিতরে 2,000 মানে ওই টাকা দিবে না, তাহলে দেনাদার এখন আছে কত? 46,000। নতুন আবার সঞ্চিতি রাখছি দেখো 10% সঞ্চিতি, কত? 4600 টাকা। মানে 48,000 টাকার থেকে 2,000 প্রথমে বাদ দিব অনাদায়ী পাওনা বাবদ, তারপরে বাদ দিব সঞ্চিতি বাবদ। দিন শেষে আসে 48,000 টাকা, এখন কেটে কেটে আসে 41,400 টাকা। মজুদ পণ্য দেখো ছিল কত? 38,000 টাকা। 38,000 টাকা দিয়ে দিছি। আসবাবপত্র কত ছিল শেষ দিনে? 20,000। 20,000 অবশ্যই কত হয়েছে এর সাথে? 10%, 2,000। তাহলে আসবাবপত্র আছে কত এখন? 18,000 টাকা। ডেলিভারি ভ্যান, দেখো এখানে ডেলিভারি ভ্যান বলে কিছু বলা ছিল না, কিন্তু নিচে কিন্তু দেয়া আছে যে ডেলিভারি ভ্যান একটা ক্রয় করছে। কত টাকা? 60,000-এর 2/3, 3/2 ভাগ 40,000 টাকা। অগ্রিম ভাড়া, যে ভাড়া তোমার ভবিষ্যতে আর দেয়া লাগবে না, খরচ যদি অগ্রিম থাকে সেটা সম্পত্তি, এই দেখো 3,000 টাকা। তাহলে টোটাল সম্পত্তি হলো 1,41,850। ব্যাংকে জমা তো নাই, বরং ব্যাংক এখন আমাকে টাকা পাবে। কত টাকা? 2,000 টাকা। এটা দায়, দিয়ে দিছি দায়। পাওনাদার কত? 15,000 দিয়ে দিছি। এই গেল হচ্ছে আমার দায়। দায় দুইটা আছে, ব্যাংক আমার কাছে পায় 2,000 টাকা আর অন্যান্য মানুষ পায় 15,000 টাকা। এখন আসো, আমি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম? 78,750। পরে আনছি কত? 40,000 টাকা। টোটাল হলো কত? 1,18,750। অবশ্যই মনে রাখবে এখানে দিতে হবে কিন্তু প্রারম্ভিক মূলধন। আমি আবারও বলি, বৈষয়িক বিবরণীতে যে মূলধনটা দেওয়া হবে এটার নাম হবে, এটা হচ্ছে অবশ্যই প্রারম্ভিক মূলধন দিতে হবে।
৭৮,৭৫০ টাকা আনছিলাম, পরে আনছি ৪০,০০০ টাকা, টোটাল ১,১৮,৭৫০। পরে এই বছর ব্যবসা করে আমার লাভ হয়েছে কত? ৭,৫০০ টাকা। টোটাল আমার টাকা আছে ১,২৬,২৫০ টাকা। কিন্তু সারা বছর ধরে আবার উত্তোলন করা হয়েছে কত টাকা? ৩৪০০ টাকা। আসলে টাকা আছে ১,২২,৮৫০। তোমরা যেভাবে অঙ্ক করো, মূলধন যোগ নেট লাভ, মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নেট লাভ বাদ উত্তোলন, মানুষ তোমার কাছে খরচ বাবদ টাকা পাবে কত? ২,০০০ টাকা। আমি আবারও বলি, বৈষয়িক বিবরণী হচ্ছে একটা বছর শেষে শেষ দিনে একটা ব্যবসায় কত টাকা সম্পত্তি আছে, কত টাকা দায় আছে এবং কত টাকা মূলধন আছে। এখানে পয়েন্ট টু বি নোটেড, আমাকে অঙ্কের থেকে দেখতে হবে শেষ দিনের ইনফরমেশন, কারণ আমি অঙ্ক করব শেষ দিনের ইনফরমেশন। এখানে যে মূলধনটা দিব সে মূলধনটা অবশ্যই যাবে প্রারম্ভিক মূলধন। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। বাড়ির কাজটা হচ্ছে, এখানে অঙ্কটা দেয়া আছে, তোমরা চেষ্টা করবা। আমি যদি আজকের ক্লাস লেকচারটা আবার একটু সংক্ষেপ করি তাহলে বলবে একতরফা দাখিলা পদ্ধতি এটা হচ্ছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে অনুসরণ করা হয়, কারণ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে হিসাববিদ রাখতে বা অ্যাকাউন্ট্যান্ট রাখতে অনেক টাকা প্রয়োজন হয়। সেখানে দোতরফা দাখিলা পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য মানুষ থাকে বা অ্যাকাউন্ট্যান্ট থাকে। কিন্তু ছোট ছোট দোকান, ছোট ছোট মুদির দোকান, পানের দোকান, সেখানে কোনো অ্যাকাউন্ট্যান্ট বা হিসাববিদ নাই। মালিক কোনো রকমে একটু নগদের টাকা লিখে রাখে, কিছু হিসাব লিখে রাখে, কিছু তথ্য লিখে রাখে। এই জন্যই হচ্ছে ছোট ছোট প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয়। একতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় অসম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতি, কারণ এখানে দোতরফা দাখিলা পদ্ধতির কিছু কিছু সূত্র ব্যবহার করা হয়, আর কিছু কিছু মালিক বা ব্যক্তি বা প্রতিষ্ঠান তার মন গড়া সূত্র ব্যবহার করে থাকে। একতরফা দাখিলা পদ্ধতিতে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে নকদান বই লাগে, কিছু হিসাবের নাম লাগে এবং লাগে অন্যান্য তথ্যাবলী। এই তিন রকম তথ্য থেকেই তোমাদেরকে অঙ্ক করতে হবে তিনটা: প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়, লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী। প্রারম্ভিক ও সমাপনী মূলধন তোমরা জানছো কি? প্রথম দিনের সম্পত্তি থেকে প্রথম দিনের দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন, শেষ দিনের সম্পত্তি থেকে শেষ দিনের দায় বাদ দিলে সমাপনী মূলধন। লাভ লোকসান বিবরণী, সেই বিবরণীর ডান সাইডে আমি দেখিয়েছি তোমাদের। ডান সাইডে যাবে সমাপনী মূলধন, উত্তোলন, নগদ এবং পণ্য, অগ্রিম ভাড়া বা যে খরচগুলো অগ্রিম দিছো। বাম সাইডে যাবে হচ্ছে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, বকেয়া খরচাবলী, অনাদায়ী দেনা, সঞ্চিতি, আসবাবপত্র, নেট লাভ। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝছো। তোমাদের এই দুর্যোগের এই দিনগুলোতে তোমরা ভালো থাকার চেষ্টা করো। যার যে বিষয়ে দুর্বলতা আছে সেই বিষয়গুলো বেশি বেশি পড়ার চেষ্টা করো। যে যে ধর্মের আছে সে সেই ধর্ম পালন করার চেষ্টা করো। শান্ত থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামীর সুন্দর পৃথিবীতে আবার দেখা হবে, সেই সেই দিনের প্রতীক্ষায়। সেই দিনের জন্য আমরা এখন শান্ত থাকার চেষ্টা করি, নিজেকে প্রস্তুত রাখি, ভালো থাকি, ভালো রাখি, দেশকে ভালো রাখি। ধন্যবাদ সবাইকে।